নমস্কার বন্ধুরা। 2026-27 অর্থবর্ষের আর্থিক বাজেট কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেশ করা হবে আর মাত্র কয়েকদিন পরে, যেটা হচ্ছে তারিখ 1 ফেব্রুয়ারি 2026। তো আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাজেট অর্থাৎ 2026-27 অর্থবর্ষে যে বাজেটটা পেশ হবে সেখানে কি কি পাওয়া যেতে পারে, প্রাপ্তি কি কি হতে পারে, তার সম্ভাবনা কি বলছে বা মিডিয়া রিপোর্ট কি বলছে বা বিভিন্ন দপ্তর বা সংস্থা থেকে কি দাবি করা হয়েছে। কারণ এই সমস্ত দাবির উপর তো নির্ভর করে কতখানি কি প্রতিফলিত হতে পারে। তো মোটামুটি প্রতি বছরই দেখা যায় যে কিছু কিছু মিডিয়া রিপোর্ট মিলে যায়, আবার কিছু কিছু তথ্য হয়তো নাও মিলতে পারে। তো মোটামুটি একটা সম্ভাবনা একটা পাওয়া যায়, তারও একটা আভাস পাওয়া যায় যে কি হতে চলেছে এই বাজেটে। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রায় 11টির কাছাকাছি পরিবর্তন, যার মধ্যে নতুন কর ব্যবস্থায় স্বাস্থ্য বিমা বা আয়কর ছাড়ের সীমা পুরনো ব্যবস্থাতে বাড়তে পারে, এবং এছাড়া আরও বিভিন্ন যে বিষয়গুলি আছে সেগুলো কি আছে আমরা একটু আলোচনা করে দেখে নিই। তবে যে পরিবর্তনগুলোর কথা বলি সেগুলো সম্ভাবনা, কিন্তু যেটা হতে চলেছে সেটা হচ্ছে একটা ইতিহাস। বিষয়টা কি আপনারা জানেন, 2017 সাল থেকে বাজেট সবসময় 1 ফেব্রুয়ারি পেশ করা হয়, কিন্তু এবার অর্থাৎ 2026-এ 1 ফেব্রুয়ারি রবিবার পড়ে গেছে। তো স্বাভাবিকভাবে একটা বিষয় ছিল যে কী হবে। তো সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারি রবিবার পড়লেও কিন্তু বাজেট পেশ হবে, এমনকি শেয়ার মার্কেটও খোলা থাকবে। তো স্বাভাবিকভাবে এই প্রথম কিন্তু বাজেট অধিবেশনের মানে যেটা অর্থ বাজেট পেশ করা হবে এই রবিবার। যদিও এর আগেও অধিবেশন শুরু হয়েছে রবিবার, অনেক সময় ইমার্জেন্সি ক্ষেত্রে করোনাকালেও হয়েছে, কিন্তু বাজেট পেশ কিন্তু রবিবার হয়নি। সেই দিক দিয়ে কিন্তু একটা ইতিহাস গড়তে চলেছেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। তো দেখে নিই কী কী পরিবর্তন হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা আছে। নতুন কর ব্যবস্থার অধীনে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর কর ছাড়ের ব্যবস্থা একটা সম্ভাবনা আছে। আপনারা জানেন 80 ধারাতে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এবং প্রতিরোধমূলক যে চেক আপের জন্য একটা কর্তনের সীমা অর্থাৎ ট্যাক্স একটা লিমিটে ছাড় পাওয়া যায়, সেটা স্ত্রী এবং সন্তানের বয়স যদি 60 বছরের কম হয় তো সেক্ষেত্রে 25,000 টাকা, মানে অর্থাৎ যিনি দাবি করবেন তিনি নিজের এবং স্ত্রী এবং সন্তানের বয়স যদি 60 বছরের কম হয় 25,000 টাকা। সেই সঙ্গে পিতামাতারও বয়স যদি 60 বছরের কম হয় সেক্ষেত্রেও 25,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা দাবি আপনি ট্যাক্স ক্লেম করতে ডিডাকশান ক্লেম করতে পারতেন পুরনো অর্থ ব্যবস্থায়। এমনকি যদি পিতামাতার বয়স 60 বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা পর্যন্ত আপনি এর এর মানে সুবিধা নিতে পারতেন। কিন্তু বর্তমানে যেটা বলা হচ্ছে এই সীমাটিকে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে, এবং সেই সঙ্গে এটা নতুন নতুন কর ব্যবস্থা এটা ইনক্লুড করা হতে পারে। অর্থাৎ এবার কিন্তু অনেকখানি বেশি সুবিধা পাওয়া যেতে পারে, যদিও এটা 2015 সাল থেকে 15 সালে লাস্ট সংশোধন হয়েছিল। কর স্ল্যাবে পরিবর্তন, গত বাজেটে নতুন কর ব্যবস্থার স্ল্যাবগুলি সংশোধন করা হয়েছিল। বার্ষিক আপনারা জানেন নতুন কর ব্যবস্থায় 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, কিন্তু পুরনো কর ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এবার হয়তো পুরনো কর ব্যবস্থার স্ল্যাবের হার পরিবর্তন হতে পারে। এরপরে আসছি টিডিএসের হারের একটা সংখ্যা পরিবর্তন হতে পারে, এটা সম্ভাবনা খুব প্রবল। এই কারণে বলছি, কারণ ভারতবর্ষে টিডিএসের এত প্রকারভেদ যে মানুষও হেজিটেট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে বর্তমান বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স সেটাকে 2 থেকে 3টিতে মাত্র কমিয়ে আনতে পারেন, অনেকগুলি না রেখে মাত্র 2টিকে 3টি হতে পারে। এছাড়া যেটা হতে চলেছে যৌথ কর বা জয়েন্ট ট্যাক্সেশন, অর্থাৎ 2026-27 অর্থবর্ষে যৌথ কর স্বামী স্ত্রী একসঙ্গে যৌথভাবে আয়কর জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে এটা ঐচ্ছিক, কেউ চাইলে এটা নিতে পারেন, কেউ না চাইলে নাও নিতে পারেন। অর্থাৎ এই পুরোটাই কিন্তু প্রসেসটা ঐচ্ছিক, অর্থাৎ দুজনের একসঙ্গে মিলিয়ে যে ইনকাম হবে সেটার উপর কিন্তু আয়কর হিসেব হবে। যৌথ ফাইলিং ব্যবস্থা বেছে নেওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়ের কিন্তু স্থায়ী পার্মানেন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার থাকা বাধ্যতামূলক। এছাড়া বর্তমানে যে 50 লক্ষ টাকার উপর সারচার্জ লাগে সেটা কিন্তু যৌথ করের যদি নিয়মে আসে তখন 75 লক্ষ টাকা বা তার বেশিও করা হতে পারে। এর ফলে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে উচ্চবিত্তের যে আয় যারা আছেন তাদের জন্য। গৃহঋণের উপর যে ছাড় সেটা আরও বাড়তে পারে 2 লক্ষ টাকা পর্যন্ত। এখন জানেন গৃহঋণ বা হোম লোনের উপর ছাড় পাওয়া যায়, সেটাকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হতে পারে, এবং এই ছাড় যদিও শুধুমাত্র পুরনো কর ব্যবস্থায় পাওয়া যায়। এছাড়া লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনারা জানেন এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড
এবং সেই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ইকুইটিতে মূলধন লাভের উপর যে করমুক্ত সীমা সেটা ছিল 1,25,000 টাকা। প্রথমে ছিল 1 লক্ষ, তারপরে হয়েছিল 1,25,000, বর্তমানে নাকি 1,50,000 পর্যন্ত হতে পারে বলে মোটামুটি দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, বা সরকারের কাছে এই দাবিটি করা হয়েছে। 80C আপনারা জানেন এমন একটা জনপ্রিয় অপশান যেটা সবাই নেয় পুরনো কর ব্যবস্থাতে। এখানে জীবন বিমা থেকে শুরু করে বিভিন্ন ELSS বা টিউশন ফি, গৃহঋণ, এই সমস্ত কিছু ইনক্লুড করা যায়। এখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো এটা 2014 সালে লাস্ট পরিবর্তন হয়েছিল, তারপরে আর পরিবর্তন হয়নি, প্রায় 12 বছর হয়ে গেল। এবার শোনা যাচ্ছে যে এটাকে নাকি 3 লক্ষ টাকা করা হতে পারে, কারণ মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে সেক্ষেত্রে এটা করা হতে পারে। স্ট্যান্ডার্ড ডিডাকশান 75,000 টাকা আপনারা জানেন এই মুহূর্তে আছে নতুন কর কাঠামোয়, সেটা বাড়িয়ে 1.5 লক্ষ টাকা করা হতে পারে। মূলধন লাভের উপর কর ছাড় 2025 সালে বাজেটে 15 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় 15 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে 87A ধারাতে 60,000 টাকা পর্যন্ত রিবেট দেওয়া হয়। কিন্তু এখানে ইকুইটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড থেকে যে লাভ হয় সেটা কিন্তু এই রিবেটের মধ্যে আসে না। তো এখানে বলা হচ্ছে যদি 12 লক্ষ টাকার কমও ইনকাম হয়, বা যদি ওনার দেখা যায় যে ওনার ইকুইটি বা শেয়ার থেকে ইনকাম হচ্ছে, সেক্ষেত্রেও সেটা যাতে এই ছাড়ের ব্যবস্থায় আনা যায়, যে 12 লক্ষ টাকা না হয়নি, সুতরাং এটাও ওনাকে ছাড় দেওয়া হোক, তখন এটা ফ্ল্যাট ট্যাক্স হিসাবে ধরা হবে না। কারণ আপনারা জানেন এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে বা শেয়ার থেকে বিক্রি করলে একটা সীমার পরে ফ্ল্যাট ট্যাক্স নেওয়া হয়, সেই ট্যাক্সটা কিন্তু নাও নেওয়া হতে পারে। এছাড়া সোনা ও রূপার ধারণ ক্ষমতার সময়কালের হ্রাস, অর্থাৎ বর্তমানে সোনার ইটিএফগুলি 1 বছর পরে দীর্ঘমেয়াদী হয়ে যায়, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সুতরাং সেখানে লাভ হয়ে যায়। কিন্তু সোনার যে ভূত সোনা যেটাকে বলি আমরা, গয়না সোনা বা বাট, সোনার বাট বা কয়েন, এগুলো কি হয় 2 বছর পরে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী হয়। তো সেটাকে বলা হচ্ছে যে এইগুলোকেও 1 বছরের পরে দীর্ঘমেয়াদী করা হোক বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে ধরা হোক। তাতে কি হবে, ট্যাক্সের যে ঝামেলাটা থাকবে না, মানুষের পক্ষে আরও সুবিধা হবে এবং তার ফলে মানুষ আরও ভৌত সোনা কেনার দিকে আগ্রহী হবে, অর্থাৎ ফিজিক্যাল সোনা। যদিও সোনার এই মুহূর্তের দাম প্রায় 1,37,000 বা 38,000 টাকা বা তার বেশি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা কতখানি কার্যকরী হবে সেটা জানি না। তো আপাতত এই প্রস্তাবগুলো আছে বা এইগুলো মানে আলোচনা হচ্ছে বা এগুলো হতে পারে বলে আশা করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা বা সংস্থাগুলি, বা বিভিন্ন যে সমীক্ষা করে যে সমস্ত সংস্থা তাদের পক্ষ থেকে। তো এগুলো সবই কিন্তু সম্ভাবনা। তো কী হতে পারে সেটা আমরা 1 ফেব্রুয়ারি 2026 সব কিছু ক্লিয়ার জানতে পারবো। আশা করি তথ্যগুলির মধ্যে কোনো না কোনো কিছু আমরা লাভ পেতে পারি বা কোনো কিছু আমরা ম্যাচিং পেতে পারি, কারণ প্রতি বছরই আমরা এই সংক্রান্ত একটা ভিডিও করে রাখি এবং সেখানে কিন্তু কিছু না কিছু আমাদের কিন্তু ম্যাচিং আসে, যে এটা আমরা আগে থেকে বলেছিলাম সেটা পাওয়া গেছে। তো এবছর দেখা যাক কি আসে, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা পাওয়া গেছে। ধন্যবাদ।